পার্টিতে দীর্ঘ সময় আছি, যখন থেকে ভোটার লিস্টের নাম ওঠেনি তার আগে থেকে আছি। এখন সেরকম কোনো প্রোঅ্যাক্টিভ রোল পার্টি আমাকে দেয়নি, এতদিন দেয়নি, কাজে আমি নিজে থেকে কিছু করিনি। আমরা যেহেতু একটা সময় পার্টিকে নেতৃত্ব দিয়েছি, আমরা মোটামুটি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চিনি। এরকম বেশ কিছু সিট হয়েছে যেখানে আমরা যদি প্রার্থী ঠিকঠাক রাখতাম, তাহলে আমি আপনাকে বলতে পারি আরো 10টা সিট আমাদের বর্তমানে 100 আমরা ক্রস করে যেতাম। মানে খুব সাধারণভাবে আমি বলছি 125, 130 সিট এই বসে বসে আমি আপনাকে হিসাব দিচ্ছি যেখানে আমরা পৌঁছতে পারি। আমাদেরকে পার্টি ব্যবহার করেনি, কিন্তু কর্মীরা ব্যবহার করেছে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ উদ্যোগী হয়ে রয়েছে, কিন্তু বিজেপিকে পৌঁছতে হবে মানুষের কাছে। ইস্যু তখনও ছিল, ইস্যু আজও আছে। 2014, 2015, 16, 17, 18, 19, 20, 21 অনেকগুলো নির্বাচন হয়ে গিয়েছে, পঞ্চায়েত থেকে পুরসভা, বিধানসভা থেকে লোকসভা। তবে বিজেপির যে উত্থান, আর সেই উত্থানের যারা সেই সময়কার কাণ্ডারি ছিলেন, আজও তারা যদিও রয়েছেন বিজেপিতে, তবে রয়েছেন কতটা রয়েছেন আপনারা জানবেন, কথা বলবো। তবে এই যে বিজেপির 2018 সাল, 2018 থেকে 2021-এর এই সময়টা, এই টার্মটাতে আমরা যে মানুষগুলোকে বিজেপিতে রাত দিন তারা এক করে দিয়ে দলের জন্য প্রাণপাত করেছিলেন, তাদের মধ্যে অনেককেই আজ সরাসরি রাজনীতির ময়দানে আমরা খুব একটা দেখতে পাই না। তার কারণ তাদেরকে অনেকটা পেছন দিকে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই বলি একটা রাজনীতির খেলা বলা যায়। যখন যিনি ক্ষমতায় থাকবেন তার নিজের একটা গণ্ডি তারা তৈরি করে নেবেন। সেই রকমই একটা পরিস্থিতি। আমার সাথে রয়েছেন সায়ন্তন বসু। দীর্ঘ সময় আপনারা যারা আমরা মূলত মাঠে ময়দানে যারা সাংবাদিকতা করি, তাদের কাছে সায়ন্তন বসু নতুন কিছু নয়, বা যারা দীর্ঘ সময় যারা পুরনো মানুষজন রয়েছেন তারাও জানেন সায়ন্তন বসুকে। আমরা সরাসরি চলে যাব তার কাছেই। আপনার ভূমিকাটা কি এখন সেই ইন্দ্রজিতের মতো কি হয়ে গিয়েছে, মানে মেঘের আড়াল থেকেই মূলত লড়াই করতে হচ্ছে? না না, এরকম কোনো ব্যাপার নেই। ইন্দ্রজিৎ একটা খুব, আমি তো মনে করি রামায়ণের ট্র্যাজিক হিরো। দেখবেন রাবণ কারুর নাম হয় না, কুম্ভকর্ণ সাধারণত নাম হয় না, আর বিভীষণ তো হয়ই না, কিন্তু ইন্দ্রজিৎ নামটা সকলেরই হয়। এমন কোনো বিষয় নেই। আপনি যেটা ইঙ্গিত করতে চাইছেন, আমাদের পার্টিতে একটা পদ্ধতি আছে, 3 বছর, খুব বেশি হলে 6 বছর। একজন সভাপতি আসেন, তিনি একটা টিম বানান, সেই টিমে অনেকে কাজ করেন, আবার আরেকজন সভাপতি আসেন, আগের টিমের 2-4 জন থাকেন, আবার নতুন একটা টিম আসে, এই প্রক্রিয়া চলতে থাকে। সেই হিসেবেই আমি পার্টিতে দীর্ঘ সময় আছি, যখন থেকে ভোটার লিস্টের নাম ওঠেনি তার আগে থেকে আছি। মানে সত্যি কথা বলতে গেলে আমার বয়সী কিন্তু আমার থেকে বেশি দিন পার্টি করছে এরকম সম্ভবত পশ্চিমবঙ্গে কাউকে এখনো খুঁজে পাওয়া যাবে না। তা সেই হিসেবে আমরা পার্টি করেছি, 1991 সাল থেকে করেছি। তখন তো বিজেপি ছোট পার্টি ছিল, তার জন্য মিডিয়া আসতো না, এত মিডিয়াও ছিল না। পরবর্তী সময়ে নিস্তর থেকে কাজ করতে করতে, বিবিধ সংগঠনে কাজ করতে করতে আমি আমাদের যুব সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি হয়েছি। সেখানেও কম দিন কাজ করিনি, ওই পদে আমি প্রায় 6 বছর ছিলাম। 2010 সাল থেকে 2015 শেষ অবধি 5 বছর পুরো ছিলাম, বেশি 5 বছরে প্রায় 6 বছর। তখন মিডিয়া আমাকে দেখাতো না, কিন্তু পার্টির কাজ একইভাবে করেছি। আর 2015 শেষ থেকে রাজ্য বিজেপির সম্পাদক বা সাধারণ সম্পাদকের পদ অলঙ্কৃত করেছি 21 শেষ অবধি। তখন মিডিয়ার হাইপ, একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে অনেক বড় দল হয়েছে, দুটো মিলেই আমাদের প্রচার হয়েছে, মানুষ আমাদের চিনেছেন। 21-এর পরে নতুন সভাপতি এসছেন, তিনি তার নতুন টিম বানিয়েছেন, তাতে আমরা থাকিনি, আমরা অনেকদিন কাজ করেছি বলেই হয়তো সে টিমও কাজ করলো।
কাজে এরকম কোনো বিষয় নেই যে ইন্দ্রজিৎ, পার্টি যখন যাকে যে কাজে দেয় বা ডাকে বা বলে আমরা সেই কাজে পৌঁছাই। এখন সেরকম কোনো প্রোঅ্যাক্টিভ রোল পার্টি আমাকে দেয়নি, এতদিন দেয়নি। কাজে আমি নিজে থেকে কিছু করিনি। পার্টির কর্মীরা ডাকে, কোনো অনুষ্ঠান হয়, কোনো কোথাও ভাষণ দিতে বলে, আমি যাই, কিন্তু নিজের মধ্য থেকে যে প্রোঅ্যাক্টিভ রোল সেটাতে নেই, কারণ পার্টি বলেনি বলে। কাজে এখানে ইন্দ্রজিতের বিষয় না, ইন্দ্রজিৎ তো প্রোঅ্যাক্টিভ ছিলেন। আমি আমার কাজ যখন পার্টি দিয়েছে করেছি, যখন দেয়নি করিনি। বিজেপি মূলত রেজিমেন্ট পার্টি, সেই রেজিমেন্ট পার্টিতে তাদের নিশ্চয়ই একটা নির্দিষ্ট তাদের লাইন রয়েছে, নির্দিষ্ট তাদের একটা নিয়ম রয়েছে। কিন্তু কোথাও কি মনে হয়েছে যে আপনার সাথে বা আরও যারা পুরনো যারা বিজেপির কর্মী, যারা একসময় দলকে নেতৃত্ব দিয়েছে, তাদের সাথে মূলত সাপ লুডোর খেলার মতো পরিস্থিতি হলো? না, সাপলুডো নয়। আমি শুধু এটুকু বলতে পারি যে আমরা যেহেতু একটা সময় পার্টিকে নেতৃত্ব দিয়েছি, আমরা মোটামুটি পশ্চিমবঙ্গ রাজ্যটাকে চিনি, অনেকটাই চিনি, অনেকের থেকে বেশি চিনি। অনেকের থেকে মানে শুধু বিজেপি পার্টির কথা বলছি না, এখন যারা রাজ্য সরকারের মন্ত্রী আছেন তাদের অনেকের থেকে এই রাজ্যটাকে অনেক বেশি চিনি। আমাদের কাজে আমাদের যদি পার্টি ব্যবহার করতো বা করে, তাহলে পার্টির লাভ আছে। এর সঙ্গে সাপলুডোর কোনো বিষয় নেই, পরিষ্কার কথা। করলে লাভ আছে পার্টির, সেটা বিগত নির্বাচনেও লাভ হতো, আগামী নির্বাচনেও লাভ হবে বলে এটা আমি বিশ্বাস করি। অন্যরা করেন কিনা, কেন্দ্রীয় নেতৃত্ব করেন কিনা সেটা আমি জানি না। এটা আমি মনে করি, শুধু আমি নই এরকম, বা শুধু রাজ্যের নেতৃত্ব নন, অনেক জেলাতেও আছেন যাদের যদি বিজেপি পার্টি ব্যবহার করতো বা আগামী দিনে করে, তাহলে পার্টির লাভ আছে বলে আমার মনে হয়। কিন্তু আমার কথাই ফাইনাল বা আমি একদম সঠিক এটাও ভাবার কারণ নেই। কেন্দ্রীয় নেতৃত্ব অন্য কিছু ভাবতে পারেন, তারা মনে করতে পারেন তাতে লাভ নেই, ক্ষতি আছে, বা অন্য কোনো বিষয় নেই। যেহেতু এটার একটা লক্ষণ রেখা আছে, কাজে সেই লক্ষণ রেখার মধ্যে থেকেই সবাই সিদ্ধান্ত নেবেন বলে আমার মনে হয়। 2011 সালে মমতা বিপুল পরিমাণে ভোট পেয়ে ক্ষমতায় এলো, 34 বছরে সরকার পড়ে গেল। তারপরে তারা প্রথম যে 2011-তে সেই পর্যন্তই তারা বিরোধী আসনে রইল, এবং বামেরা যে এই যে বিরোধী আসনে থাকার পরে এই যে ধীরে ধীরে বিজেপির যে ভোটটা বাড়তে শুরু করলো, যেটা 2018 সালের পঞ্চায়েতে একটা মানুষের বিপুল পরিমাণের ভোট তারা বিজেপিকে দিল। সেখান থেকে মানুষের বিজেপির ওপর একটা কোথাও ধীরে ধীরে আস্থা বাড়ছিল। তারপরে 2019-এর লোকসভা নির্বাচন, বিপুল পরিমাণে বিজেপির জয়। তারপরে এসে 2021-এ একটা ভরাডুবি হয়ে গেল। ভরাডুবি এই অর্থে বলছি, যেখানে 70টা আসন পেয়েছিল সেটা কিন্তু 170 পর্যন্ত যেতে পারত, কারণ মানুষের মধ্যে সেই সময় বিজেপির প্রতি একটা অন্য তাদের আস্থা ভরসার জায়গা তৈরি হয়েছিল। কিন্তু কেন মনে হলো যে 2021-এ এই যে ডিজাস্টারটা হলো, এত বড় একটা মানে জেতার দোরগোড়া এসেও পেছন দিকে ফিরে যেতে হলো? এবার দেখুন, আমরা যদি অ্যাসেসমেন্ট করি, বা তখন আমরা যে অ্যানালিসিস করেছিলাম, তাতে 170টা সিট হয়তো আমরা পেতাম না, কিন্তু 130-40টা সিট আমরা পেতাম, 40-45। এর অনেকগুলো কারণ আছে, যে যে কারণে পাইনি। তার মধ্যে একটা বড় কারণ হচ্ছে 19-এর যে অপ্রত্যাশিত ফলাফল, তাতে পার্টি ওভার কনফিডেন্ট হয়ে গেছিল। নিচ থেকে ওপর অব্দি সবার মধ্যে একটা ধারণা হয়ে গেছিল যে আমরা তো জিতবই, রাইটার্স বিল্ডিংয়ে আমাদের সরকার হবে বা নবান্নে আমাদের সরকার হবে। আর একটা যেটা ঘটনা ঘটেছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভোট দেখবেন প্রায় 3% বেড়ে যায় লোকসভা ভোটের তুলনায়। ঠিক বিজেপির ভোট 3% কমে, আর তৃণমূলের ভোট 3% বেড়ে যায়। এর বড় কারণ হচ্ছে যে মাইনরিটি সিট যেগুলো যেগুলো কংগ্রেসের শক্ত ঘাঁটি, যেমন মালদা, যেমন মুর্শিদাবাদ, নদিয়ার কিছুটা অংশ, এই জায়গাগুলোতে মাইনরিটি ভোটারদের মধ্যে উত্তর দিনাজপুর কংগ্রেসের একটা ভালো শক্তি ছিল। কংগ্রেস একেবারে সাফ হয়ে যায়, নদিয়াতে সিপিএম সাফ হয়, আর মালদা, মুর্শিদাবাদ আর উত্তর দিনাজপুরে কংগ্রেস সাফ হয়ে যায়। ওই সিটগুলোর সমস্ত মুসলমান বা মাইনরিটি ভোট বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে টিএমসির বাক্সে পড়ে। তার জন্য টিএমসি অতটা গেইন করে, আর ওইসব এলাকায় আমরা আরও সিট লুজ করি। নত মালদা, মুর্শিদাবাদ এবং উত্তর দিনাজপুর আর নদিয়া, এই 4টে জেলা মিলেই আমার হিসেবে
আমরা আরও 13-14টা অন্তত খুব কম করে সিট জিততাম। যেটা 77 পেয়েছি ওটা ওখানেই 90 ক্রস করে যেত, 100-র কাছাকাছি পৌঁছে যেত। কিছু সিটে আমাদের প্রার্থী ভুল হয়েছে, যেমন আমরা থাকি সল্টলেকে। এখানে যাকে প্রার্থী করা হয়েছিল 2021-এর বিধানসভা ভোটে, সে কিছুতেই জিতবে না আমরা জানতাম। কারণ সে যখন এখানে মেয়র ছিল, এই সল্টলেকের মেয়র ছিল, সে এখানকার মানুষের ওপরে এই প্রচুর অত্যাচার করেছে। যেহেতু সল্টলেকে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে আপনি আমার বাড়ি সহজে কিনতে পারেন না, এখানে অন্য নানা রকমের আইনের জটিলতা আছে। সেই জটিলতা দিয়ে এখানকার বহু মানুষের ওপর সে প্রচুর অত্যাচার করেছে, অনেক টাকা পয়সা যাকে বলে গন্ডগোল করেছে। এবং 2021-এর সে যখন প্রার্থী হয়, আমাকে কেউ জিজ্ঞাসা করেছিলেন যে তোমার নিজের সিটে কি হবে। আমি তো উত্তরবঙ্গে ছিলাম তখন। আমি তাকে মুখের ওপরে বলেছিলাম সল্টলেক বিজেপি জিতবে না, কারণ ওই যে ব্যক্তি দাঁড়িয়েছে তাকে কেউ ভোট দেবে না। ফলে সে কারণেই হেরেছি। এরকম বেশ কিছু সিট হয়েছে যেখানে আমরা যদি প্রার্থী ঠিকঠাক রাখতাম, তাহলে আমি আপনাকে বলতে পারি আরো 10টা সিট আমাদের বর্তমানে 100 আমরা ক্রস করে যেতাম। গোটা 10-15 সিট এমন হয়েছে যেখানে আমরা নির্বাচনটাকে ঠিকঠাক ম্যানেজ করতে পারিনি বলে হেরে গেছি। উদাহরণ দিচ্ছি, যেমন ধরুন আমাদের মালবাজার বিধানসভা, আমি নিজে ওখানে দায়িত্বে ছিলাম বলে জানি। মালবাজার বিধানসভা আমাদের জেতা সিট ছিল, আমরা ওখানে ঠিকঠাকভাবে ভোটটাকে ওখানে ম্যানেজ করতে পারিনি। উত্তর দিনাজপুরের হেমতাবাদ, আমরা ভোটটাকে ওখানে ম্যানেজ করতে পারিনি, ঠিকঠাক নির্বাচনটাকে পরিচালনা করতে পারিনি। যদি ঠিকঠাক ওখানে পরিচালনা করতাম, কারণ ওই সময় নির্বাচনের মুখটাতে আমি ছিলাম ওখানে এবং আমি রেসপন্সিবিলিটি নিচ্ছি তার, যেহেতু করতে পারিনি, এরকম আরও 10-15টা সিট, মানে 110-115টা সিট আমাদের পৌঁছে যাই। আর 5-10টা সিট আমরা কাউন্টিংয়ে হেরেছি। মানে খুব সাধারণভাবে আমি বলছি 125-130 সিট এই বসে বসে আমি আপনাকে হিসাব দিচ্ছি যেখানে আমরা পৌঁছতে পারি। আর আরো 10-15টা সিট আর একটু প্রচার ভালো হলে, আর একটু অর্গানাইজ ওয়েতে কাজ করলে হতো। তখন আপনি বলছেন যে 2021-এ প্রার্থী চয়নের ক্ষেত্রে দলের একটা অনেক বড় ভুল সিদ্ধান্ত ছিল। তার কারণ যেহেতু আমরা সেই সময় দেখেছিলাম মুকুল রায় থেকে শুরু করে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে আপনি যার কথা কিছুক্ষণ আগেই বলছিলেন সল্টলেকে যিনি সব্যসাচী দত্ত, তারপরে হচ্ছে আপনার রাজীব ব্যানার্জি, এই সোনালী গুহ, এই যে প্রার্থীগুলো যারা মূলত এতদিন ধরে তৃণমূলে ছিল, কিন্তু 2021-এ তারা বিজেপিতে এলো, যারা প্রতিদিন যারা বিজেপিতে মার খেলো, ঘর ছাড়া হলো, বাড়ি ছাড়া হলো, প্রাণ গেল, সেই পরিবার থেকে প্রার্থী না হয়ে যারা দলে নতুন এলো তাদের প্রার্থী হওয়াতেই কি এই 2021-এ এই ভরাডুবি? সব সিটে নয়, কিছু সিটে অবশ্যই, যেমন সল্টলেক আমি বলছি তো, সব সিটে কিন্তু এমন নয়। অনেক সিটে আছে যে তৃণমূলের নেতা হলেও সে ছাড়া হয়তো ওই সিটটা আমরা জিততাম না। বিজেপি ওই সিটটা জিতেছে, যেমন নন্দীগ্রাম, আমি উদাহরণ দিচ্ছি। শুভেন্দু অধিকারী ছাড়া নন্দীগ্রামে বিজেপির কে জিতত? শুভেন্দু অধিকারী বা পূর্ব মেদিনীপুরের যে সিটগুলো, আপনি যদি 2018-র পঞ্চায়েত ইলেকশনই দেখেন, বিজেপির অস্তিত্বই নেই 18-র পঞ্চায়েতে, প্রায় পূর্ব মেদিনীপুরে খুব কম সেখানে বিজেপির শক্তি। 19-এও আমরা লোকসভা ওখান থেকে জিততে পারিনি একটাও, যদিও কাঁথিতে আমরা জেতার দোরগোড়ায় গেছিলাম। 21-এ আমরা অতগুলো সিট পেয়েছি, সম্ভবত 7খানা সিট পেয়েছি কাঁথি আর তমলুক মিলিয়ে। এই সিটটা তো অ্যাড হয়েছে শুভেন্দু অধিকারী দলে না আসলে। কিন্তু অনেক সিট আছে, এটা ঠিক কথাই, যেখানে শুধু তৃণমূল থেকে আগত না, এমন অনেক প্রার্থী হয়ে গেছে যারা 21 সালে যাদের পাবলিক ইমেজ খুব খারাপ ছিল। সেই কারণে বলতেই হয় যে রিয়েল সেন্সে যে তারা প্রার্থীর পরিবর্তে অন্য কেউ হলে আমরা ওই সিটগুলো জিততাম। আপনি দিলীপ ঘোষের সাথেও কাজ করেছেন, আপনি রাহুল সিনহার সাথেও কাজ করেছেন, তার পরবর্তী পর্যায়ে সুকান্ত মজুমদার, আজকে শ্রমিক ভট্টাচার্য, 4টে এরকম যারা রাজ্য সভাপতি ছিলেন, যাদের সাথে আপনি আগেও কাজ করেছেন, এখনও কাজ করছেন। কোথায় আপনার সব থেকে বেশি কমফোর্ট জোন ছিল, যেখানে আপনি স্বাধীনভাবে দলের কাজ করতে পারতেন? প্রথম হচ্ছে রাহুলদার সাথে আমি প্রত্যক্ষভাবে সেভাবে কাজ করিনি। রাহুলদা যখন রাজ্য সভাপতি ছিলেন তখন আমি বেশিরভাগ সময় কেন্দ্রীয় দায়িত্ব ছিল আমার কেন্দ্র দিল্লি ছিল।
একটা জেলার উনি আমাকে পর্যবেক্ষক করেছিলেন, সেটা হচ্ছে অবিভক্ত হুগলি জেলা। সেটা আমি বছর দুয়েক পর্যবেক্ষক ছিলাম, কিন্তু ডে টু ডে যে প্রোঅ্যাক্টিভ রোল, সেটা রাহুলদার সময় আমি পার্টিতে করিনি। দিলীপদার সময় করেছি, কারণ দিলীপদার সময় প্রোঅ্যাক্টিভ রোল আমি ছিলাম পুরোপুরিভাবে। সবসময় প্রায় 24 ঘন্টাই পার্টির কাজ করেছি ওই 6 বছর, 5.5 6 বছর। সুকান্ত মজুমদার সভাপতি হওয়ার 1-2 মাস অবধি আমি দায়িত্বে ছিলাম, তারপরে সুকান্ত মজুমদারের টিমে আমি থাকিনি, ফলে বলা সম্ভব নয়। আর এখন শ্রমিক ভট্টারা, সুকান্ত মজুমদার থেকেছেনও 3 বছর সভাপতি। রাহুলদা এবং দিলীপদা দুজনেই 6 বছর সভাপতি থেকেছেন। সুকান্ত মজুমদার থেকেছেন 3 বছরের, 21 সালের মাঝামাঝি থেকে এই 25-এর মাঝামাঝি, প্রায় 4 বছর সভাপতি থেকেছেন। আমাদের শ্রমিক ভট্টাচার্য তো 3 মাস সভাপতি হয়েছেন, এখন 3-4 মাস। তার টিমও এখনো হয়নি, কমিটিও হয়নি, কোনো নির্বাচনও এখনো তিনি সামনে করেননি। ফলে এগুলো বলা যাবে না। আপনি যদি রেজাল্ট ওরিয়েন্টেড বলেন, অবশ্যই বিজেপির ইতিহাসে দিলীপ ঘোষের সফলতম সভাপতি। তপন শিকদারকে বাদ দিয়ে পার্টির বর্তমান অবস্থায় আনএক্সপেক্টেড রেজাল্ট একমাত্র দিলীপ ঘোষের সময় হয়েছে। কাজেই ওই টিমই শ্রেষ্ঠ টিম, কিন্তু অ্যানালিসিস করা কঠিন, কারণ রাহুলদার সময় আমি পরোক্ষ কাজে ছিলাম, দিলীপদার সময় প্রত্যক্ষ, সুকান্ত মজুমদার সময় কোনো কাজই ছিলামই না প্রায়। মানে পার্টি ডেকেছে, বলেছে, যেখানে গেছে, কেউ কর্মীরা ডেকেছেন, বলেছেন, গেছি। আর শ্রমিক বরখাস্ত সবে শুরু হলো। সক্রিয় রাজনীতি থেকে আপনি কি নিজেকে গুটিয়ে নিলেন, না দল আপনাকে সেই মতো কাজে লাগাতে পারলো না? না, আমি সক্রিয় রাজনীতি থেকে নিজেকে গোটাইনি, একদমই গোটাইনি, এবং কোনোদিনও গোটাবো না। আমাদেরকে পার্টি ব্যবহার করেনি, কিন্তু কর্মীরা ব্যবহার করেছে। যেমন ধরুন, এই যে বুক স্টলগুলো হলো এত, আমি প্রায় 50-60টা বুক স্টল ভিজিট করেছি, দুর্গাপুজো এবং কালী পুজো মিলিয়ে, ভাইফোঁটা অবধি মিলিয়ে। কর্মীরা বলেছেন, কার্যকর্তারা বলেছেন, সেখানে আমরা গেছি, সেখানে আমরা দেখা করেছি। এখন পার্টি কাকে ডাকবে, কাকে বলবে, কাকে পাঠাবে, সেটা পার্টির নেতৃত্বের বিষয়। আমাদের পার্টিতে সেই সিস্টেম নেই, আর এটা খুব স্বাভাবিক। আমি তো বারবার বলছি, রাহুলদার যখন সভাপতি ছিলেন, রাহুলদা আমাকে পরবর্তী সময় হুগলি জেলার দায়িত্ব দিয়েছিলেন 2013 সালে। আর তার আগে অবধি 9 থেকে 13, 4 বছর আমার শুধু কেন্দ্রীয় দায়িত্ব ছিল, রাজ্য স্তরে সেভাবে কোনো দায়িত্ব ছিল না। কাজেই এটা পার্টির বিষয় আছে, কিন্তু রিয়েলিটি সেটা হচ্ছে পার্টির কর্মীরা যখনই ডেকেছে আমাকে, আমি সবসময় পাশে থেকেছি। কিন্তু পার্টি যখন আপনাকে সেই গুরুত্বটা দিচ্ছে না, আপনাকে কর্মীরা ডাকছে, আপনি যাচ্ছেন, কিন্তু দিনের শেষে তো ঘরে ফেরা মানে সেই পার্টির ঘরেই ফেরা। যেহেতু আপনার দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে আপনার নামের সাথে আপনার প্রতিদিনের নিত্যদিনে যে আপনার বিজেপি নেতা সায়ন্তন বসু, ফলে দল ছাড়া তো ব্যক্তির কোনো অস্তিত্ব নেই। তো সেখানে দল কেন মনে হচ্ছে যে দলের কোথাও কি তাহলে কেন্দ্রীয় নেতৃত্ব হোক বা রাজ্য নেতৃত্ব, কোথাও কি মনে হচ্ছে যে এই পুরনো মানুষগুলোকে তাদের আর প্রয়োজন নেই, তাই হয়তো দল তাদের, কারণ এর আগে আমরা দেখলাম প্রধানমন্ত্রী এলেন, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এলেন, দিলীপ ঘোষকে ডাক পেয়েও শেষ মুহূর্তে তার যাওয়াটাও ক্যান্সেল হয়ে গেল। এরকম ঘটনা ঘটেছে নিশ্চয়ই, আপনি জানেন, আপনার কাছে নিশ্চয়ই খবর আছে। তাহলে এই ঘটনাগুলো যাদেরকে একটা সময় এই বিজেপিকে যারা একেবারে নিচ থেকে তুলে নিয়ে এলো, সেই মানুষগুলো আজকে দলের কাছে ব্রাত্য হয়ে গেল। না, কর্মীদের কাছে কেউ ব্রাত্য নয়। দেখুন, পার্টি ওয়ার্কার যদি না থাকে, তারা তো পার্টির আসল শক্তি। আমি অফিস সাজিয়ে বসলাম আর নেতা হয়ে গেলাম, আমাকে সভাপতি বানিয়ে দিল, আমাকে কালকে জেনারেল সেক্রেটারি বানিয়ে দিল, পরশু দিন ট্রেজারার বানিয়ে দিল, তারপরের দিন ভাইস প্রেসিডেন্ট বানিয়ে দিল। আমাদের পার্টিতে ওরকম হয় না, কর্মীরাই মূল কথা। আর এটা ভাবারও কোনো কারণ নেই যে এ ব্রাত্য সে ব্রাত্য নয়। এগুলো টাইম ফেজেলে সমস্যাটা হয়ে যাচ্ছে আপনাদের সঙ্গে, যেটা আপনারা বিজেপিকে খুব কম দিন দেখছেন। কারণ পশ্চিমবঙ্গে বিজেপি প্রধান শক্তি ছিল না। সত্যি কথা বলতে গেলে গত 6-7 বছর, 10 বছর বিজেপি প্রধান শক্তিতে এসছে। আপনারা কংগ্রেস বা সিপিএম এর যে পলিটিক্যাল ব্যবস্থাটা, ওটা ভাবেন যে সিপিএম এ একজন জেনারেল সেক্রেটারি বা সেক্রেটারি হন 25 বছর ধরে আছেন। আমরা ছোটবেলায় সরোজ বন্দ্যোপাধ্যায়ের নাম শুনতাম, সরোজ মুখোপাধ্যায়ের নাম শুনতাম। ওনার পরে হলেন শৈলেন দাশগুপ্ত,
তারপরে হলেন অনিল বিশ্বাস, তারপরে বিমান বাবু, কন্টিনিউয়াস চলছে এবং আমৃত্যুকাল থেকেছেন তারা আমৃত্যুকাল দায়িত্বে থেকেছেন। আমাদের পার্টিতে এটা রকম হয় না, কিন্তু তাও আমি আপনার কথা অনুসারে বলছি যে আমার নিজের মনে হয়েছে যে সকলকে নিয়ে যদি বিজেপি বাংলায় নতুন করে কাজ আবার শুরু করতে পারে, নতুন পুরনো বলে নয়, যারা পার্টিকে সামনে এনেছে তারাও থাকুন, যারা নতুন এসছেন তারাও থাকুন, তাহলে কিন্তু বাংলায় বিজেপির রেজাল্ট ভালো হবে। এটা বাস্তব ঘটনা। কিন্তু আপনি যদি ভাবেন যে আমৃত্যুকাল একজন দায়িত্বে থাকবে, এটা বিজেপিতে হয় না, আজ অবধি হয়নি বিজেপি পার্টিতে। বিজেপির পূর্বসূরি জনসংঘেও ছিল না সেই ব্যবস্থা। এর একটা টার্ম থাকে 3 বছর, 4 বছর, 6 বছর, তার মধ্যে তাকে সরে যেতেই হবে, আবার পরবর্তী সময় তিনি হতে পারেন, যখন হবে না হবে। মুখ্যমন্ত্রীর সাথে দিলীপ ঘোষের দেখা করা সস্ত্রীক এবং দিলীপদার বিয়ে, এটা আপনি একজন বিজেপি কর্মী হিসেবে বা নেতা হিসেবে আপনি এটা কিভাবে দেখেন? তার কারণ বহু কর্মী সমর্থকদের আমরা কথা বলেছি, তারা তীব্র সমালোচনা করেন, কারণ একজন আরএসএসের একজন সর্বক্ষণের কর্মী হয়েও তিনি কি এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে পারেন? আপনার কি মনে হয়? না, বিয়ে তো তার ব্যক্তিগত বিষয়, বিয়ে করতে তো কোনো আপত্তি কারণ নেই। আরএসএস এর প্রচারক তো তিনি নন। যেদিন তিনি রাজ্য সভাপতি হয়ে গেছেন, আরএসএস প্রচারকরা সভাপতির পদ অলংকৃত করেন না সাধারণত, বা এমপি এমএলএ হয়ে গেছেন, তখন থেকে প্রচারকের দায়িত্ব থেকে দিলীপ ঘোষকে মুক্ত করে দেওয়া হয়েছে। কাজে সেরকম কোনো বাধ্যবাধকতা তার নেই, বিবাহ তিনি করতেই পারেন, এটা তার ব্যক্তিগত বিষয়, এতে দোষেরও আমি কিছু দেখি না। তার মনে হয়েছে তিনি করেছেন, এতে খারাপ কি আছে? আপনি বলতে পারেন কম বয়স বেশি বয়সে, তার যা চয়েস। প্রিয়রঞ্জন দাসমুন্সী কত বছর বয়সে বিবাহ করেছিলেন, সৌমেন মিত্র কত বছর বয়সে বিবাহ করেছিলেন। কাজে এগুলো কোনো ইস্যু নয়, তার মনে হয়েছে তিনি করেছেন। এই মুহূর্তে বর্তমানে অনেকগুলো ইস্যু রয়েছে, বিশেষ করে বিরোধীদের হাতে। একদিকে এ রাজ্যে নারী সুরক্ষা থেকে শুরু করে আরজিকরের মতো ঘটনা, দুর্গাপুরের মতো ঘটনা, তারপরে পুজো পরবর্তী একের পর এক ঘটনা, তারপরে সর্বোপরি এই মুহূর্তে এসআইআর। আমরা 2021-এর সময় যদি দেখি, সেই সময় সিএ থেকে মনে করেছিল যে বিজেপি অনেকটা প্রফিট করতে পারে অন্তত ভোট রাজনীতিতে, কিন্তু সেই সিএ সম্পূর্ণটা ফ্লপ হয়ে গেল। সামনে আবার এসআইআরের মতন একটা এইরকম এত বড় নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, তাতে কি ভালো ফল করতে পারবে বিজেপি? কি মনে হয়? দেখুন, বিজেপির কার্যকর্তারা যদি মানুষের কাছে পৌঁছতে পারেন, এগুলো বোঝাতে পারেন, পাড়ার লোকেদের উদ্বুদ্ধ করতে পারেন, বিজেপির ফলাফল ভালো হবে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষ উদগ্রীব হয়ে রয়েছে, কিন্তু বিজেপিকে পৌঁছতে হবে মানুষের কাছে। আমরা যদি পৌঁছতে পারি তাহলেই এগুলো হবে। দেখুন, বহু হিন্দু মানুষও এসছেন 2002-এর পরে, অস্বীকার করে লাভ নেই। তাদের জন্য তো সিএ আছে, সিএতে তো অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই করলেই ভোটার লিস্টে নাম থাকবে। অ্যাপ্লিকেশনটা তো করতে হবে, সেই অ্যাপ্লিকেশনের ব্যবস্থাটাও বিজেপি কার্যকর্তা, কর্মী, সদস্য, সমর্থকদের করতে হবে, তাহলেই ভোটার লিস্টে নাম থাকবে। যদি তারা অ্যাপ্লিকেশনটা সিএতে না করেন, তাহলে ভোটার লিস্টে নাম থাকবে থাকবে না সে তো নির্বাচন কমিশন বলবে। কিন্তু আমার মতে যারা পরবর্তী সময়ে বাংলাদেশ থেকে এসছেন, ভোটার লিস্টের নাম 2002-তে নেই, তাদের সিএতে অ্যাপ্লিকেশন করা উচিত, যারা হিন্দু আছেন, এবং এটা বিজেপিকে করতে হবে।